নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের গৃহিণীরা অনেক রকম কাজ করি আমরা, তাই তো? সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচুর কাজ করি। তাতেও কিন্তু কখনো কখনো দেখা যায় যে কোনো গৃহিণী খুব সুন্দর করে পুরো ঘরটাকে মেনটেন করে রেখেছে, নিজেকে মেনটেন করে রেখেছেন। আর কখনো কখনো দেখা যায় যে একজন অত্যন্ত অসুবিধায় পড়ে গেছে। ঠিক আছে? তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে যারা অত্যন্ত অসুবিধায় পড়ে গেছেন ঘরের কোনো কারণে, তাদেরকে যদি একটু হেল্প করা যায়। সো এই ভিডিওটা সবাইকে অনেক অনেক দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তাতে এটাই হবে যে অনেকেই হয়তো নিজেদের কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তো একটা কোয়েশ্চেন সবসময় থাকে যে দিদি সারাদিন কাজ করি, তবু কাজের যেন কাজ শেষ হয় না, সারাদিন সময়ই পাই না। আর তার থেকেও বড় একটা ঘটনা থাকে যে আমি অনেক পরিশ্রম করি, বাড়ির সারাদিন কাজ করতে থাকি, তবুও কিন্তু কারোর কাছে নাম পাই না। সকলেই বদনাম করে, আর মানসিক হেলথ যেটা মেন্টাল হেলথটা একদমই খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। তো এই জিনিসগুলো ধীরে ধীরে অসহ্যও হয়ে যাচ্ছে, পুজো পাঠের জন্য সময় বের করতে পারছি না, মন চিড়চিড়ে হয়ে যাচ্ছে। এমন অবস্থায় কী করা উচিত? তো এটা না খুব গুরুত্বপূর্ণ সমস্যা। আর এই সমস্যাটা কিন্তু আপনার আমার একা নয়, এই সমস্যাটা কিন্তু বহু লোকের। একটা সময় জীবনের এমন থাকে, তারা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে অনেক মেয়ে 80% 90% মেয়েরাই হয়তো যখন প্রথম নতুন জীবন শুরু করেন তখন এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। পরে ধীরে ধীরে কিছু মানুষের হেল্পে অথবা নিজের চেষ্টায় নিজের জিনিসগুলোকে বুঝিয়ে এক্সপিরিয়েন্স থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসেন। যারা এই সমস্যা থেকে বেরিয়ে আসেন, যারা এই দিনগুলোকে ট্যাকেল করেছেন ঠিক মতন, তাদের কিন্তু উচিত অন্যদেরও হেল্প করা, তাই না? তো দেখুন, প্রথম কথা জানিয়ে রাখি যে যদি আপনার সময়ের সমস্যা হয়ে থাকে, যেমন সারাদিন প্রচুর কাজ করার পরেও কিছুতেই কাজগুলো গুছিয়ে যাওয়া ওঠা সম্ভব হয় না, পুজো পাঠের জন্য সময় বের করতে পারি না। তো গৃহিণীরা পূজা পাঠের জন্য সময়টা বের করবেন, তো কিভাবে বের করবেন? তো সবথেকে প্রথমে একটাই কথা বলে রাখি যে সময়টা কিন্তু সকলের ক্ষেত্রেই সমান। আপনার 24 ঘন্টায় দিন, আমারও কিন্তু 24 ঘন্টায় দিন। আর কারোরই কিন্তু খুব বেশি সময়, এক্সট্রা সময় কারোর হাতেই থাকে না। তাহলে সময় বের করতে গেলে আমাদের সকালটা সময় মতন শুরু করতে হবে। যারা ভোরে ওঠেন, সকাল সকাল ওঠেন আর উঠে পড়ে নিজের কাজকর্মগুলো সময় মতন গুছিয়ে নেন, তাদের কিন্তু হাতে সময় থাকে। তারা অফিসও করতে পারেন, বাড়িতে নিজের হবির কাজও করতে পারেন, বাচ্চাদের পড়ানো, স্কুল, টিফিন, অনেক কিছু কাজ কিন্তু হাসি মুখে করে নিতে পারেন। সেইখানে যদি আমাদের ঘুমই ভাঙে অনেক লেট করে, আমরা একটু সেই অনেক দেরিতে করে উঠি, তাহলে কিন্তু এইগুলো সম্ভব হয়ে ওঠে না। এবারে অনেকে যারা 4টের সময় ওঠেন, 4টের সময় ওঠাটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু যারা 4টের সময় উঠতে পারেন বা ওঠেন, তারা কিন্তু দেখবেন যে অনেক বেশি ভালো জীবনযাপন করেন। আবার ওইখানে যাদের 8টা, 8:30টার পর ঘুম ভাঙে, তারা অলরেডি 4 ঘন্টা পিছে চলছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে ম্যানেজ করাটা একটু কষ্টকর। এবারে সকালে ওঠাটা চেষ্টা করি দিদি, কিন্তু পারি না। এই একটা কোয়েশ্চেন নেক্সট আসে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনি যটার সময়তেই ঘুম থেকে ওঠেন, তার থেকে 5 মিনিট 10 মিনিট আগে ওঠার চেষ্টা করবেন। কখনোই এমন সম্ভব নয় যে আপনার সারা জীবনের অভ্যাস 7টার সময় ওঠা, হঠাৎ করে 5টার সময় উঠতে শুরু করলেন। সারাদিন ঘুম আসবে, ঝিমঝিম লাগবে, ভাল লাগবে না। কেননা শরীর আমাদের ওইভাবে তৈরিই হয়নি। তো কোনো জিনিস কেন হ্যাবিট তৈরি করতে হয়। তো যদি আপনারা ধরুন 7টার সময় ওঠেন, তাহলে 6:45টায় 6:30টায় উঠবার চেষ্টা করুন। যদি 6টায় ওঠেন তাহলে 6:45 অথবা 5:30টায় ওঠার চেষ্টা করুন। 15 মিনিট, আধা ঘন্টা এরকমভাবে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে। আর 1 মাস, 2 মাস, 3 মাসের প্রচেষ্টায় তারপরে ওই টাইমটা ফিক্স হয়ে যায়, যে টাইমটাতে আমি অ্যাকচুয়ালি উঠতে চাইছি। সেটা 4:30টেই হতে পারে, 4টেও হতে পারে, 5টাও হতে পারে, 5:30টাও হতে পারে। ঠিক আছে না? তো এইভাবে দিনটা শুরু, আমাদের একটা প্রথম যেটা আমাদের অভ্যাস, সেটাকে ঠিক করতে হবে। এবারে সকালে ওঠার অনেকগুলো সুবিধা আছে, কেমন যেন সকালে অনেকেই ঘুম থেকে ওঠেন না, বাড়ির বেশিরভাগ লোক ওই সময় ঘুমিয়ে থাকেন। তো এই একটা যে মি টাইম পাওয়া যায়, নিজের সঙ্গে নিজেকে সময় সময় দেওয়ার যে একটা সময় পাওয়া যায়, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা কিভাবে কাজে লাগাবেন, এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। অনেকে যোগা করেন, অনেকে পুজো পাঠ করেন, অনেকে বই পড়েন, অনেকে সারাদিনে টু ডু লিস্ট তৈরি করেন, আবার অনেকে অফিস, বাচ্চা এই সমস্ত সামলাবার জন্য তাদের তৈয়ারি করতে শুরু করেন।
তো আপনার জীবনের এখন কোনটা সবথেকে প্রয়োজনীয় জিনিস, কী আপনাদের উদ্দেশ্য, জীবনের একটা উদ্দেশ্য যদি না থাকে তাহলে কিন্তু ভোরবেলায় ওঠা সম্ভব নয়। আমি ভোরবেলায় উঠে কী করব, এই কোশ্চেনের উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু ভোরবেলায় ওঠা কিছুতেই সম্ভব নয়। তাহলে আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে আমি যদি রান্না বান্না করতে, সমস্ত কাজ করতে আমার 12টা বেজে যায়, একটার সময় আমাদের খাওয়া দাওয়া হয়, দুপুরবেলায় বাসন ধুতে এ করতে আবার 2টো 2:30টা, এই শেষ না হতে হতেই বিকেলের চা, তো আমার নিজের জন্য বসার তো সময়ই নেই। আমি যদি কিছু হবি করব ভাবি, কিছু শিখবো ভাবি, কিছু বানাবো ভাবি, DIY করবো ভাবি, তো কিভাবে করব? তো ওই যে জিনিসটা, এইটাই হলো জীবনের একটা উদ্দেশ্য। তাহলে এই সময়টার জন্য আপনার 11টা থেকে 12টা অথবা 10টা থেকে 1টা এরকম একটা টাইম দরকার। আর সেই টাইমটা আমরা ম্যানেজ করব কখন? মর্নিং থেকে। সকালবেলায় উঠে যদি 10:30 11টার মধ্যে বাড়ির সমস্ত কাজ শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা আরামসে সময় পাওয়া যায়। যে সময় বাড়ির বাচ্চারাও স্কুলে থাকে, হাজব্যান্ডও অফিসে থাকবেন, আপনি আপনার মতন নিজের সঙ্গে নিজের একটা সময় দিতে পারেন। এই সময় কিছু শেখা, নিজের মতন সময় কাটানো, টিভি দেখা, বই পড়া, DIY বানানো, যে কোনো জিনিসে সময় দেওয়া সম্ভব। আর এর সাথে দেখুন, মেন্টাল হেলথের কথা আমি শুরুতেই বলেছিলাম যে মেন্টাল হেলথটা অনেকেরই খারাপ হয়ে যায়। আর এটা কোনো নতুন ঘটনা নয়, সকলের সাথেই হয়, অনেকেই থাকে। এই জন্য না প্রথমে একটা স্টেপ নিতে আমি বলবো, যাদেরই কন্যা সন্তান রয়েছেন, আমারও কন্যা সন্তান আছে, তাদেরকে কিন্তু নিজের জন্য দাঁড়াতে, নিজের মান সম্মান অপমান এইগুলো বোঝাতে শুরু করুন। কখনোই সামনে জন যা খুশি তাই বলে যাচ্ছে, শুধুমাত্র বয়সে বড় সেই জন্য তাকে সম্মান করা উচিত, এরকম ভুল শিক্ষায় যারা বড় হয় না, তাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো শুনতেই হয়। কোনখানটাতে আমাদের চুপ করে থাকা উচিত আর কোনখানে আমাদের কথা বলা উচিত, এই পার্থক্যটাকে যদি ছেলেমেয়েদের শেখাতে পারেন না, তাহলে তাদের এইরকম দিন দেখার প্রয়োজন হয় না। যাই হোক, এগুলো যাদের সময় আছে তারা শেখাবেন, যাদের সময় পেরিয়ে গেছে তাদের আর কিছু বলার নেই, তারা যতটুকু চেষ্টা করবেন এখন যতটুকু সম্ভব হয়। দ্বিতীয় কথা হলো যে দেখুন, সামনে জন আপনার নিয়ে কী বলছে সেটা তাকে চেঞ্জ করা একদম অসম্ভবই বলা যায়, কেননা কোনো মানুষকেই আমরা চেঞ্জ করতে পারি না। চেঞ্জ যদি কিছু করা সম্ভব তাহলে নিজের মধ্যে সেই চেঞ্জটা আনা সম্ভব, তাই না? এবারে দেখুন, যদি মেনলি প্রবলেমটা কোথায় হয়, যখন বৌমা আর শাশুড়ির মধ্যে কখনো মানে মনোমালিন্য হয়ে যায়। আর এটা খুব সাধারণ ব্যাপার, এটা মানে কী বলবো, এটা খুব এমন একটা ঘটনা যেটা সমস্ত ঘরেই দেখা যায়, যে খুব একটা ভালো সম্পর্ক হয় না। খুব রেয়ারেস্ট কেসে দেখা যায় যে খুব সুন্দর সম্পর্ক, এবং আমি চাই ভগবানের কাছে যেন প্রতিটা ঘরে, প্রতিটা মেয়ে, প্রতিটা মা এমনই বৌমা পাক বা এমনই মানে শাশুড়ি পান, যাকে নিয়ে তারা সারা জীবন গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস শুধু স্বপ্নেই সত্যি হয়। সেক্ষেত্রে না, যদি সামনাসামনি তিনি আপনাকে কিছু না বলছেন, সামনাসামনি যদি তিনি আপনাকে ঝামেলায় না ফেলছেন, তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তির কথা শুনে পরে মানে অসুবিধায় পড়বেন না। মানে আপনাকে যদি অন্য কেউ এসে বলতে যায়, তোমার শাশুড়ি জানো তো এসব বলছিল, তোমার শ্বশুর জানো তো এইভাবে বলছিল, তো আপনি চেষ্টা করবেন সেই কথাগুলো অ্যাভয়েড করার। কিন্তু আপনি ডাইরেক্ট তো শুনছেন না কারোর কাছে, তো তৃতীয় ব্যক্তি বাড়িয়ে চড়িয়ে গল্প করে আপনার ঘরে অশান্তি লাগাবে, এবং তারপরে কিন্তু অন্য কারোর কাছে গিয়ে আপনার নামেও একই কথা বলবে যে অমুক তমুক সে নিজের শাশুড়ি সম্বন্ধে এই সমস্ত কথাগুলো বলছিল। কারণ এই যে গসিপ করার মাঝখানের লোকগুলো, এদের কিন্তু কাজই হলো এরকম করা। তাই যদি সামনাসামনি আপনাদের কোনো ঝগড়া নেই, তাহলে বাইরের কারোর কথা শুনে ঝগড়া করবেন না বাড়িতে, এতে কিন্তু অনেক অনেক মানে ঘরটা বিষাক্ত হয়ে যায়। দ্বিতীয় কথা হলো যে দেখুন, কোনো জিনিস, সব জিনিসটা মেনে নেওয়া ঠিক না, এটা ঘটনা, কিন্তু সব জিনিসে বিদ্রোহ করাটাও ঠিক না। কিছু জিনিস যদি চুপ করে থাকলে শান্তি থাকে বাড়িতে, সমৃদ্ধি থাকে, বা ছেলে মেয়ে বা নিজের জন্য চুপ করে থাকলেই যদি সময়টা পেরিয়ে যায়, তাহলে একটুখানি চুপ করে থাকাটাও কিন্তু জরুরি। মা লক্ষ্মীর মতন এমন সুন্দর ব্যবহারটা রাখবেন যেন মানে আপনি আপনার গায়ে যেন কোনো কিছু স্পর্শই না করতে পারে। এবার এটা তো অনেকেই বলবেন যে দিদি আপনি তো বসে বসে বলছেন তাই সহজ, সামনে যখন কেউ কিছু বলে তখন কি এটা সহজ হয়? তো সত্যিই হয় না। তো চেষ্টা করবেন কেমনভাবে নেগেটিভ জিনিস থেকে মানে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন, ঠিক আছে? যদি নেগেটিভিটি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে চেষ্টা করবেন সেই জায়গাটা থেকে নিজেকে একটু সরিয়ে আনার। যদি সম্ভব হয়, যদি মানে আমি এমন বলছি না যে আপনি আলাদা ঘর করে নিন, কেননা সবসময় সবার ক্ষেত্রে সেটা সম্ভবও নয়, আর এরকম বুদ্ধি দেওয়াটা উচিতও হয়তো হবে না। কিন্তু সেক্ষেত্রে নিজের জন্য কোথাও না কোথাও সময় বের করতেই হবে। 1 ঘন্টার জন্য আপনি যদি ডান্স ক্লাস করেন বা বাড়িতে টিউশন পড়ান অথবা নিজের কোনো হবি করেন,
হবির কাজ করেন, বাচ্চাদেরকে পড়ান বা তাদেরকে নিয়ে পরে ব্যস্ত থাকেন, তাহলে কি হয়, মাইন্ডটা একটু ডিস্ট্রাক্ট হয়, মানে মাইন্ডটা একটু আলাদা হয়ে যায়। প্রথম একটা জায়গাতে কন্টিনিউয়াস থাকলে সেখানকার নেগেটিভিটি অনেক বাড়তে থাকে। সকালবেলার পুজো পাঠটা মানুষকে প্রচুর এনার্জি দেয়। যদি সম্ভব হয় তাহলে ভোরবেলায় উঠে, মানে সকাল সকাল উঠে স্নান আদি করে পুজো পাঠটা যদি করতে পারেন, ধূপদীপ সকালবেলাতে সন্ধ্যেবেলাতে যদি নিজের হাতে দিতে পারেন, তাহলে মানে ওইখানে অনেকটা মানসিক শান্তি হবে। আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে হনুমান চালিসা পড়া। এটা আমি অনেকবার বলি, সকলকেই বলি, যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন হনুমান চালিসা পড়বেন। এবার এটা যদি মানে আপনি আলাদা করে নিজের রুমে বসেও পড়তে পারেন, শুদ্ধ অবস্থায় খালি পড়তে হবে। হনুমানজির একটা ছোট্ট ফটো রেখে তার সামনে একটা ছোটো প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসাটা পড়ে নেবেন। আর শুদ্ধ অবস্থাতেই পড়া উচিত, মানে যতক্ষণ দুপুরের ভাত খাওয়ার পর পড়া উচিত নয়, তার আগেই যদি সম্ভব হয় স্নান আদি করে পরে এই হনুমান চালিসাটা পড়ে নেবেন। এতে মনের ওপর অসম্ভব কন্ট্রোল চলে আসে। আপনার সামনে আপনাকে যে যা খুশি বলে যাক, আপনি জানেন যে আপনাকে কোথায় রিঅ্যাক্ট করতে হবে আর কোথায় করতে হবে না। আর এই জিনিসগুলো কিন্তু ধীরে 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 মানে ম্যানেজ করা অনেক সহজ হয়ে যাবে। সব কিছুই কিন্তু আমাদের মনের খেলা। আমরা যদি মনে নিই কোনো জিনিস, তাহলে সেই জিনিসটা অনেক বড়। আর যদি কোনো জিনিসটা আমরা মনে না নিই, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে কোনো দাগ ফেলতে পারে না, সম্ভব হয় না। তো নিজের একটা গণ্ডি সবসময় থাকা দরকার, যেই গণ্ডির ভেতরে ঢোকার পারমিশন কারোরই থাকবে না। মানে নিজের আত্মসম্মানের একটা গণ্ডি নিশ্চয়ই থাকা দরকার। যে খুশি যা খুশি বলছে এটা অ্যাকসেপ্ট কোনো দিনই করা উচিত নয়। আর নিজেকে ভালোবাসা, নিজেকে রেডি রাখা, সবসময় আরেকটা জিনিস মনে রাখবেন, এইটা খুব কমন জিনিস। যেই বাড়িতে ঝগড়া হলো, কেউ কিছু কথা বললো, সব থেকে আগে নিজের খাওয়াটা বন্ধ করে দেবে। আমি আজকে রেগে মেগে, আমি আজকে খাবার খাবো না, আমি আজকে ভালো জামা কাপড় পরবো না, আমি আজকে রেডি হব না, আজকে আমার চুল আঁচড়াবো না, রেডি হবো না, বাইরে যাব না, জিনিস কিনবো না। মানে সমস্ত দোষ যেন আমারই ছিল, আর যে কেউ কিছু আমাকে বলে গেল আর তার জন্য আমি আমাকে শাস্তি দিচ্ছি। একবার যদি শান্ত মনে ভাবেন, কীরকম মানে ঘটনা চিন্তা করুন, এক তো অন্য লোকে কিছু বলে গেছে, তার উপরে আবার নিজেকেই নিজে কষ্ট দেওয়া। আমি যদি এরকমভাবে নিজেকে কষ্ট দিই, তাহলে যে আমাদেরকে উল্টোপাল্টা বলছে, সে কি সুখী, মানে তার কি কোনো দুঃখ হবে নাকি? না, হবে না, কিছুই হবে না, তার কিছুই যায় আসবে না। আপনি খান না খান, তার তাতে কিছুই যায় আসবে না। তাই জন্য নিজের খেয়াল থেকে কোনো দিন এরকম মানে মাথায় আনবেন না যে আজকে আমার রাগ হয়েছে, আমি খাবো না। কেন খাবেন না? আপনি খাওয়া দাওয়া করবেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, সুন্দর থাকবেন, সুন্দর বলবেন, ভালো জামা কাপড় পরবেন, রিপ্রেজেন্টেবল থাকবেন, পুজো পাঠ, পড়াশোনা, নিজের হবি সব কিছুই করবেন। আর যখন এগুলো আপনি মানে জোর করে করবেন, পজিটিভলি করবেন। আর এইভাবে যদি করতে থাকেন, তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবেন যে যারা আপনাকে দাবাবার চেষ্টা করেছিল, তারা কিন্তু আজ নিজেই দেবে আছে। কেননা কী বলুন তো, এটা একটা এনার্জি, নেগেটিভ এনার্জি যারা মানে সবারই ভেতরে পৌঁছে দিতে চায়, তাদের এনার্জিটাকে আমরা গ্রহণ করে নিই বলেই আমাদের মধ্যে নেগেটিভিটি চলে আসে, আর আমরা জিনিসটাকে খারাপভাবে ভাবতে শুরু করি। দুঃখ হয়, কষ্ট হয়, ভাল লাগে না, আমাদের নাম করে না কেন কেউ? ঠিক আছে না, আমাদের নাম যদি কেউ না করে কী যায় আসে? নাম আপনার যদি করেই দিল, কী যায় এলো? কিছুই, কোনো কিছুতেই কিছু যায় আসে না। আপনি আপনার কর্ম করতে থাকুন। আর যদি সম্ভব হয়, গীতা পড়া শুরু করুন। প্রচুর কোশ্চেনের আনসার গীতাতে পাওয়া যায়। তাই সম্ভব যদি হয়, তাহলে একটু একটু করে গীতা পড়তে শুরু করুন। গীতা, হনুমান চালিসা, এই জিনিসগুলো যদি পড়ে, তাহলে এই সমস্ত মানুষের মন এত স্ট্রং হয়ে যায় যে কারুর ক্ষমতা নেই যে আপনাকে এসে পড়ে হাসাবে, আপনাকে এসে পড়ে কাঁদাবে। আপনার হাসি, কান্না, আপনার সুখ দুঃখ অন্যের হাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যের হাতে দেবেন কেন? আপনার জীবন আপনি বাঁচছেন, আপনি হাসবেন কি কাঁদবেন, সেই ডিসিশনটা অন্য কেউ নেবে কেন? তো এইভাবে যে জিনিসগুলো হয় না, এইভাবে আমাদের জিনিসগুলোকে ঠিক করতে হবে। তো প্রথমে তো নিজেকে ভালোবাসাটা, যারা নিজেকে ভালোবাসে, খাওয়া দাওয়া, পড়া, নিজের জামাকাপড় পরা, পড়াশোনা, নিজের হবি, এই জিনিসগুলোতে যারা অত্যন্ত বেশিভাবে নিজেদেরকে সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তোলে, তাদেরকে কিন্তু অন্য কেউ ছোটও করতে পারে না, তাদেরকে অন্য কেউ কিছু বলতেও পারে না। আর একটা সময় আসবে যখন সেই গণ্ডির ভেতরে ঢুকতেও তারা ভয় পাবে। একই ঘরে থেকে এইগুলো করা কঠিন, আমিও মানি, আমিও জানি এগুলো অত্যন্ত কঠিন। কিন্তু আপনি মানে লিখে রেখে দিন, অসম্ভব নয়। যদি চেষ্টা করেন তাহলে কোনো জিনিসই অসম্ভব নয়। নিজেকে খুশি রাখতে শিখতে হবে। আপনি কোন জিনিসটা ভালোবাসেন, কোন জিনিসের সঙ্গে সময় কাটালে আপনার ভালো সময় কাটে, সেইটার জন্য 15 মিনিট সময় অন্তত দিনের মধ্যে বের করুন। আপনার সাজতে ভালোবাসেন, আপনি ভালো করে সেজে গুজে থাকবেন। ভালো শাড়ি পরতে ভালোবাসেন, ভালো শাড়ি পরে থাকবেন। ভালো করে রিপ্রেজেন্টেবল হয়ে থাকবেন। সামনের জন 2 বার বলবে, 3 বার বলবে, 4 বার বলবে,
5 বারের বারে আপনার নকল করবে। আপনি যদি সেজে থাকেন তাহলে আমিও সেজে থাকবো। তার মানে কি, কে কার নকল করে? যদি কেউ কাউকে ছোট দেখাতে যায় তাহলে তার নকল কেন করবে? ছোট দেখাতে চায় না, আপনাকে হিংসা করে। আর হিংসা কাকে করে মানুষ? যার সঙ্গে তুলনা করতে গিয়ে নিজেকে ছোট পায়, তার সঙ্গে মানুষ হিংসা করে। আমি আমার থেকে নিচে কেউ আছে তাকে হিংসা থোড়েই করব, আমার থেকে উপরে যে থাকবে তাকে হিংসা করব। তো হিংসা করে মানে কোথাও না কোথাও এটা তো প্রমাণ হয়েই যায় যে আপনি ওদের থেকে অনেক বেশি এগিয়ে আছেন। আর যদি এগিয়ে আছেন তাহলে ভয় কিসের? কি হারাবার ভয় আছে? কিছুই হারাবার ভয় নেই। মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতে যাবে, কোনো কিছুই হারাবার ভয় থাকে না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। কখন? যখন আমাদের কর্মফল ঠিক থাকে। অন্যায় করবেন না, অবিচার করবেন না, কর্মফল ঠিক রাখবেন, আর বাকি নিজেকে কোনো দিন হেয় করবেন না। এই কয়েকটা জিনিস যদি ভালোভাবে বুঝতে পেরে যান তাহলে কিন্তু ঘরে কলহ ক্লেশ থাকুক, যাই থাকুক, সময় মতো নিজেকে ডিসিপ্লিন লাইফ যারা দিতে পারে তাদের কিন্তু জীবনের অনেক দুঃখ কষ্ট ধীরে ধীরে চলে যেতে বাধ্য। কেননা ভগবানও এইসব লোকের সঙ্গ দেন যারা একটা ডিসিপ্লিন লাইফ মানে বাঁচেন, যারা নিজের জন্য লোকের জন্য ভালো ভাবেন। আমার আমার সঙ্গে ওরা খারাপ করেছিল তাই ওদের যেন খারাপ হয়, এই মনোভাব কোনো দিন রাখবেন না। এই হিংসাত্মক মনোভাব মানুষকে কিন্তু ভেতরে ভেতরে শেষ করে দেয়। ওদের খারাপ করেছিল, ওদের কর্ম খারাপ ছিল, ওদের ফলও খারাপ হবে। আপনি কেন মুখে বলে বলে নিজেকে দোষী করবেন? নিজেকে দোষী কক্ষনো করবেন না। যা ওদের প্রাপ্তি, যে খারাপ ব্যবহার করেছে তাদের ফল প্রাপ্তি তাদের হবেই হবে, হতেই হবে, কিছু করার নেই। সময়ের চক্র ছেড়ে কোথাও যেতে পারবে না কেউ। কিন্তু মাঝখান থেকে নিজের কর্ম বানাবার কী প্রয়োজন আছে? নিজে যে আপনি যে এই কথাগুলো বলবেন যে আপনার যেন এই হয় সেই হয় হেনা তেনা, তো তাতে তো আপনারও কিছু কর্ম হলো, তারও তো ফল হবে। কেন নিজের ফলটাকে খারাপ করছেন? তো এই জিনিসগুলো একটুখানি যদি বুঝে পড়ে এগোনো যায় তাহলে হয়তো অনেক কিছুই অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।